কবর আমরা কিন্তু অল্প বিস্তর সবাই দেখেছি, তাই না? কিন্তু কবরের অভিশাপ বলে যে একটা গল্প আছে, সেটা কি আমরা জানি? জানি না তো কি হয়েছে, এক্ষুনি জেনে নেব। কাউন্ট লুই হ্যামানের লেখা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন। পরিচয় পর্বের মধ্যে দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হলো হেনরি। শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা কি তিনি কিন্তু খুলে বলতে চাইছেন না। তিনি কিন্তু খুব কুণ্ঠা বোধ করছেন। তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন না আপনার সমস্যাটা কি? আমি যে সমস্যায় পড়েছি এ কথা আপনাকে কে বলল? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। আপনিই তো বললেন, মৃদু হেসে কিরো উত্তর দিলেন। ভদ্রলোক বিস্মিত হয়ে গেলেন। হ্যাঁ, আপনি নিজে না বলুন, আপনার মুখ চোখে তো ভাব ঠিক এই রকমই মনে হচ্ছে। আপনার মুখ চোখের ভাব কিন্তু সেই কথাই বলছে। তাহলে এতদিনে আমি বোধহয় ঠিক জায়গাতেই এসেছি। হেনরির গলার স্বরে স্বস্তির সুর পাওয়া গেল। এবার বলুন, আপনার সমস্যাটা ঠিক কোথায়? ইতস্তত করবার কোনো কারণ কিন্তু নেই। কিরো ভদ্রলোককে উৎসাহিত করার জন্য এই কথাগুলো বলছিল বা উৎসাহিত করার চেষ্টা করছিল। আচ্ছা মিস্টার হ্যামান, কিরোর আসল নাম কাউন্ট লুই হ্যামান। কিরোর হলো ছদ্মনাম। আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। আপনি কি বিশ্বাস করেন যে বহু কাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এ প্রশ্ন কেন করছেন? কারণ আছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। বোধ হয় যেসব কথাগুলো তিনি বলতে চাইছেন, তিনি হয়তো মনে মনে একটু গুছিয়ে নিতে চাইছেন। গুছিয়ে নিয়ে মনে মনে তারপর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বললেন, আমি কেবল দালালি করেই এ যাবৎ জীবন কাটাইনি, কিন্তু পড়াশোনাও আমি কিছুটা করেছি। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মনকে টেনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিও কিন্তু আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে, কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরের পথে পাড়ি দিলাম। ভদ্রলোক থামলেন। মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও খুব কৌতূহল। আমিও মিশরে গিয়েছিলাম জানেন, কিরো বললেন। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। দেখুন তো জিনিসটা চিনতে পারেন কি না। ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন। তারপর প্যাকেট খুলে বের করলেন একখানা মূল্যবান হিরে। আলোর স্পর্শে হিরোখানা জলজল করে জ্বলে উঠল। শুধু প্রেততত্ত্ব নয়, পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছে। দেখেই তিনি বুঝতে পারলেন ওখানা মিশরীয় হীরা। মিশরের কোনো ফেরাওয়ের মমির দেহে ব্যান্ডেজের বুকের কাছে হিরেখানা শিল হিসেবে লাগানো হয়েছিল। হিরেখানাকে কাটা হয়েছে এমনভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুড়ের মুখ। হিরেখানার এই রকম বিশেষ গড়ন দেখে কিরো বুঝতে পারলেন যে ওখানা ফেরাও খুফুর বংশের কোনো নরপতির সমাধি থেকে সংগ্রহণ করা হয়েছে। কেননা ওই বংশই, অর্থাৎ মিশরের চতুর্থ রাজবংশই সদা বাদুড়কে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করত। হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন, জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি। এর তাৎপর্যও আমার অজানা নয়। এখন প্রশ্ন হলো, জিনিসটা আপনার হাতে এলো কি করে?
কিরোর প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিতভাবে হেনরি বলল, জানেন, এই অভিশপ্ত হীরাখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছে, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে, আমার টাকা পয়সা তছনছ হয়ে গিয়েছে। যে কাজেই হাত দিচ্ছি আসছে কেবল ব্যর্থতা আর ব্যর্থতার অসফলতা। আমাকে হ্যাঁ আমাকে হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচাবার জন্য আমার একটা পথ অবলম্বন করা বাকি আছে, সেটা হলো আত্মহত্যা। আমাকে শেষ পর্যন্ত ওটা বেছে নিতে হবেই। উত্তেজিতভাবে এতগুলো কথা একসঙ্গে বলে হেনরি হাঁপাতে লাগলেন। কি করে হীরেখানা আপনার হাতে এলো তা কিন্তু আপনি এখনও বলেননি। আপনি সব খুলে বলুন, আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করবার চেষ্টা করব। কিরোর কথায় কিছুটা স্বস্তি পেলেন হেনরি। আরও কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, কিন্তু যা বলছি তার প্রতিটি কথা সত্য, ধ্রুব সত্য। অবিশ্বাস করব কেন বলুন, আপনার কাহিনীটাই আমি শুনি। আগে বলেছি, কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়ার আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটাইনি। কর্কর, মেসফিস, থিবিস, পুষ্কর ইত্যাদি প্রাচীন শহর ঘুরেছি মৃত্যের উপত্যকায়। ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিড আমি দেখেছি। একসময় একদিন শুনলাম একটা পুরনো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। ঠিক করলাম সেখানে খনন হচ্ছে, আমি সেখানেই যাব। অবশ্যই আমি যাব, কিন্তু কয়দিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো যে জার্মান পণ্ডিত খনন কার্যে পরিচালনা করেছিলেন, এক আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে। স্থানীয় লোকেদের ধারণা, সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করার জন্যই ওই জার্মান পণ্ডিতের উপর কবরের অভিশাপ নেমে এসেছে। ওই সমাধি এখন যে খনন করার চেষ্টা করবে তারই প্রেতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে। ভগবানের দয়ায় আমার টাকা পয়সা তো অভাব ছিল না। ঠিক করলাম জার্মান পণ্ডিতের আরুদ্ধ করা কাজ বা বন্ধ হয়ে যাওয়া কাজ আমিই শেষ করব। কবরের অভিশাপ যে জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস কিন্তু ছিল না, কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম। মুশকিলটা হলো কুলি মজুর জোগাড় করা। স্থানীয় কোনো শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হলো না। ওদের মনে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছিল যে খোঁড়বার চেষ্টা করবে ওরাও মারা পড়বে। আমার স্বভাবটা হলো এই যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে আমি কিন্তু পারি না। কুলি মজুরদের ভয় দেখে আমার জিদটা যেন আরও বেড়ে গেল। কুলি মজুরদের আমি কোনো অসমাপ্ত কাজ আমি অসমাপ্ত রাখতে চাই না, এটা হলো আমার স্বভাব। আচ্ছা, কুলি মজুরদের ভয় দেখিয়ে আমার জিদটা, কুলি মজুরদের এত ভয় কেন? আমার জিদটা অনেকটা বেড়ে গেল। অনেক টাকা খরচা করে অন্য জায়গা থেকে আমি শ্রমিক নিয়ে গেলাম। আমি শ্রমিক নিয়ে গিয়ে আবার সমাধি খনন করা শুরু করলাম। বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল, কাজেই আমাকে আর খুব বেশি খোঁড়াখুড়ি করতে হলো না। কয়েকদিনের মধ্যেই আমার সমাধিকক্ষের বন্ধ দরজার সামনে এসে গেলাম আমি। এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফেরাওয়ের ম্যামি। এই দরজা খুলে এবার ভেতরে ঢুকতে হবে। এই পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের। কুলি মজুদের মনোবলও রয়েছে অটুট, কিন্তু এই মনোবল অটুট রাখাই না কিছু হওয়া পর্যন্ত বা সমাধিকক্ষের দরজার খুলবার নির্দেশ দিলাম আমি জানি কোনো কিছু হবে না, বা আমার মনে যে ভয়টা আছে সেটা আমি কুলি মজুদের কাছে প্রকাশ করলাম না। কুলি মজুরেরা এবার পিছিয়ে গেল। শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে 4-5 জন কুলিকে দরজা খোলবার কাজে লাগানো গেল।
কিন্তু কথা দিতে হলো তাদের আমি সমাধিকক্ষের ভেতরে ঢুকতে বলতে পারবো না। দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে। দরজা খুলল, আমি একাই ঢুকলাম সমাধিকক্ষে। দরজার যে লিপি ছিল তা থেকে বুঝতে পেরেছিলাম এই কক্ষই হলো ফেরাও চতুর্থ ফখর শেষ বিশ্রামস্থল। মিশরীয়ের বিশ্বাস অনুসারে ওয়াইরিসের দরবারের শেষ বিচারে পূর্ব পর্যন্ত প্রয়াত ফেরাওকে এখানেই অপেক্ষা করতে হয়েছিল। স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধিকক্ষে ঢুকে গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু পরক্ষণেই ভয়ের ভাবটাকে মন থেকে ঝেড়ে ফেললাম। আমি 20 শতকের মানুষ, এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন? সঙ্গে টর্চ ছিল, বিশাল সমাধিকক্ষ। আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা দেখা গেল না। আলো আধো, আলো ছায়া, আলো আঁধারি লুকোচুরি যেন সমাধিকক্ষের রহস্যময়তাকে অনেক বেশি বাড়িয়ে তুলেছে। টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম। বিশাল ঘরখানায় মাঝামাঝি একটা উঁচু বেদি, তার উপরে একটা সোনার কফিন। ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফেরাও চতুর্থ ফুকু। কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে নানা রকম মূল্যবান মানি মণিক্য, হিরে মতি। 2 হাত ভরে সেই মানি মণিক্য তুলে পকেটে পুরলাম। মুহূর্তের জন্য মনে হলো সমাধিকক্ষের পাথুরে মেঝে যেন থরথর থরথর করে কেঁপে উঠল। চমকে উঠলাম, এ কি ভূমিকম্প? না না, এ আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে, তালা খুলে ফেললাম। আমার চোখের সামনে সাদা আবরণে ঢাকা ফেরাও চতুর্থ খুফুর মমির বুকের কাছটা আমি দেখলাম। বুকের কাছে এই হীরাখানা শিলের মতো লাগলো। এক টানে হীরেখানা খুলে ফেললাম। অচম্বিতে সমাধিকক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুড় যেন ডানা ঝটপট ঝটপট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো। মুহূর্তের জন্য বাদুড়গুলোকে যেন আমি দেখতে পেলাম। সাদা রঙের বাদুড়গুলোর চোখ থেকে বেরিয়ে আসছে পরলোকের নীলাভ ও অলৌকিক রশ্মি। হাজার হাজার বেতুরের ডানার শব্দে বিশাল সমাধিকক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্য দিয়ে আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত যেন বয়ে গেল। মুহূর্তের জন্য সমস্ত শরীরটা যেন অসাড় হয়ে গেল। বাদুড়গুলো যেন শূন্য পথে চক্রকারে ঘুরছে আমার চারপাশে। কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে ছুটতে সমাধিকক্ষের বাইরে চলে এলাম। লাখো লাখো সাধু বাদুড় আমাকে তাড়া করে এলো, পুরো সাদা বাদুড়। ছুটতে ছুটতে কি করে যেন তাঁবুতে এসে পৌঁছালাম, তা একমাত্র ভগবানই জানে আমি কিভাবে সেখান থেকে বেরিয়ে তাঁবুতে ঢুকেছিলাম। তাঁবুতে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল। হোটেলে আমার স্ত্রী ছিলেন। আমি ঘরে ঢুকতেই চমকে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমার সঙ্গে যে একটা বাদুড়ের ছায়া ঘরে ঢুকলো। ওর কথা শুনে আরও ঘাবড়ে গেলাম। কোনো কথা না বলে বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম। ঘরের ভিতর তাকালেও আমার ভয় করছিল, যদি বাদুড়ের আবছায়া আমার নজরে পড়ে। পিরামিডের ভিতরে ঢুকবার সাহস আর আমার হয়নি। আমার পক্ক বিহ্বল ভাব দেখে স্ত্রী বললেন, চলো আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভাবলাম এই জায়গাটা ছেড়ে গেলে মন থেকে ভয়ের ভাবটা ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টোটাই। আমার মনের ভাবনা আমার ধীরে ধীরে ভয় কাটার কিচ্ছু আমার ভয় কাটলো না। যেখানেই যাই সেখানেই অজানা আশঙ্কায় শিউরে উঠি। ভয় জিনিসটা বোধ হয় সংক্রামক। আমার আতঙ্ক আমার স্ত্রীকেও যেন পেয়ে বসেছে। সব সময়ই মনে হয় কোনো এক অদৃশ্য অজানা শত্রু সব জায়গায় আমাদের অনুসরণ করে চলেছে। মাঝে মাঝেই বাদুড়ের ডানার আওয়াজ পাই। হাজার হাজার বাদুড় যেন শূন্য পথে উড়ে আসছে ঝাপটা মারার জন্য।
আমাদের ভয় দিন 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 বেড়ে যেতে লাগলো। এই দারুণ আতঙ্কের কবল থেকে যে কি করে নিষ্কৃতি পাবো তা আমি কোনো রকমেই ভেবে পেলাম না। কিন্তু এত কাণ্ড সত্ত্বেও সমাধি কক্ষ থেকে সংগ্রহ করা মমির বুকের মূল্যবান হিরেখানা আমি কিন্তু হাতছাড়া করলাম না। সব সময় এখানা লুকিয়ে রাখবার, নিজের পোশাকের মধ্যে আমি সব সময় এটাকে লুকিয়ে রাখার যথেষ্ট প্রয়াস আমি করি, লুকিয়ে রাখি আমার বুকের কাছে। আমার স্ত্রীকেও হীরাটার সম্পর্কে কিচ্ছু বলিনি। অবশ্য বলবার সুযোগও তেমন পেলাম না, কারণ কয়দিন পরে একদিন ভোরবেলায় বিছানায় পড়ে থাকতে দেখলাম আমার স্ত্রীর মৃতদেহ, রহস্যজনকভাবে মৃত্যু। কিসে যে উনি মারা গেলেন তা ডাক্তারের পরীক্ষায় বোঝা গেল না। শুরু হলো আমার দুর্ভাগ্যময় জীবন। পর পর এক এক দুর্ঘটনা ঘটতে লাগলো। আমার বাবা হঠাৎ মারা গেলেন, অথচ তার স্বাস্থ্য খুবই ভালোই ছিল, কোনো রোগ নাই, জ্বালা নাই, ব্যাধি নাই। এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলাম। অনেক টাকা কড়ি নষ্ট করে সে শেষ পর্যন্ত লজ্জায় এবং দুঃখে আত্মহত্যা করলো। আর আর আমারও মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে সাদা বাদুড় যেন সব সময় ডানা ঝটপট করতে করতে আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে। আগে এই ভয়ঙ্কর অনুভূতিটা মাঝে মাঝে হতো, এখন সব সময়ই হয়, এই মুহূর্তেও হচ্ছে। বুঝতে পারছি আমার শেষের দিন আসন্ন হয়ে আসছে। অন্ধকার কবরের কালো অভিশাপ নেমে এসেছে আমার উপর। এর কবল থেকে আমার নিষ্কৃতি নেই মিস্টার হ্যামন, আমার নিষ্কৃতি নেই। একখানা এতক্ষণ বলে এই কথাগুলো একটানা বলে গেলেন তিনি। হেনরি হাঁপাতে লেগেছে, তার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর থরথর করে। কিরো ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটন না ঘটে যায়। না, সেরকম কিছু অবশ্য ঘটল না। একটু পরেই হেনরি নিজেকে অনেকটা সামলে নিলেন। কিরের টেবিলের ওপর হিরেখানা রেখে তিনি বললেন, এই অভিশপ্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না। এটা আপনার কাছেই থাকুক। দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কি না। বেশ তো, দেখুন হিরেখানা ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কি না। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। বললেন, আমি একটু ভেবেচিন্তে দেখি আপনার দুর্ভাগ্যের রাহু গ্রাস থেকে উদ্ধার করার কোনো পথ পাওয়া যায় কিনা। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন। সেই দিন রাতেই কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন। সমাধি কক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গায় এসে পড়েছেন। ওখানে আলো নেই, বাতাস নেই। কিরোর দম বন্ধ হয়ে আসছে। একটু বাতাস না পেলে তিনি দম আটকে মনে হয় মারা যাবেন। কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায়? দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। জেগে উঠে মনে হলো কে যেন এতক্ষণ তার বুকের উপর বসে গলা টিপে ধরেছিল। ঘরের মধ্যে গুমোট। বাতাস আসবার জন্য তিনি নিজে জানলা খুলে দিলেন। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে এলো তার শরীরটাকে শীতল করে দেবার জন্য। কিন্তু জানলা খোলবার সময় মনে হলো একটা সাদা বাদুড় যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল। জানলা খুলতেই সেই নিশাচর বাদুড়টা শূন্য পথে উড়ে গেল। প্রাণীটার ডানার ঝটপট ঝটপট শব্দ যেন শুনতে পেল কিরো। পরদিন গলায় খুব ব্যথা হলো। বাধ্য হয়ে ডাক্তার দেখালো কিরো। ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেল কিরো। ডাক্তার বললেন কোনো বিষাক্ত প্রাণীর দংশনে গলায় ব্যথাটা হয়েছে। হেনরিও বাসায় এলেন কিরো। হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন, এখানা সত্যিই অপয়া। এই হিরেটা অভিশপ্ত হিরে। আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন। এ রত্ন ইহলোকের সম্পত্তি নয়, এ হলো মৃত্যুর রাজ্যের সম্পত্তি। ইহলোকে এই হিরেখানা যার কাছে থাকবে তারই সর্বনাশ ঘটবে।
আমি তো রেখে আসতে চাই, কিন্তু সেই সমাধিকক্ষে ঢুকবার সাহস আমার নেই। কাথরভাবে হেনরি বললেন। তাহলে উপায়? দুজনে ভেবেচিন্তেও কোনো উপায় বের করতে পারলেন না। কিরো বিদায় নিলেন। হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি। তার খবর কিরো জানতেও পারলেন না। অনেক দিন পর জানতে পারলেন যে প্যারির এক অভিজাত হোটেলের একখানা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেছে। মাত্র আগের দিন সন্ধেবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন। মৃত্যুটা একেবারে রহস্যজনক। কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার তা ঠিক করে বলতেই পারলেন না। ফরাসি পুলিশের তদন্ত সমানভাবে নিষ্ফল হলো। অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল। হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার পাখির ডানার শব্দ শুনতে পেয়েছিল। কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে মৃত্যু রহস্যের কোনো সমাধান কিন্তু করা যায় না বা করা গেল না। কিরো খোঁজ নিয়ে জানলেন মৃত জিনিসপত্রের সঙ্গে সেই অপয়া হিরেখানা পাওয়া কিন্তু যায়নি। অপয়া হিরেখানা, অভিশপ্ত হিরেখানা কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না। কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার ডেড। তিনি প্রেততত্ত্বের চর্চা করতেন। একদিন কিরোর কাছে এসে তিনি বললেন, একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই। কী জিনিস? কৌতূহলী করে জিজ্ঞাসা করলেন কিরো। একখানা বাদুরমুখো হিরে। চমকে উঠলেন কিরো। জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? প্যারিতে গিয়েছিলাম। সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হিরেখানা বিক্রি করেছে। কিরো আরও চমকে গেলেন। বললেন, হিরেখানার সঙ্গে আছে? আছে। তোমাকে দেখাবার জন্যই তো নিয়ে এসেছি এটা, মিস্টার টেড বললেন। দেখাও দেখি। হিরেখানা দেখেই কিরো চিনতে পারলেন। সেই অপয়া রত্নখানা। কি ব্যাপার, তোমার মুখখানা ওরকম ফ্যাকাশ হয়ে গেল কেন? মিস্টার স্টেড জিজ্ঞাসা করলেন। মিস্টার হেনরির দুর্ভাগ্যের কাহিনী সব বিস্তারে খুলে বলে কিরো অনুরোধ করলেন, এই অপয়া রত্নখানা তুমি ফেরাও চতুর্থ খুফুর কবরেই রেখে এসো। আর তা যদি সম্ভব না হয় তবে এখানা নদীর জলে বিসর্জন দাও। বিদ্রুপের হাসি হেসে মিস্টার ডেড বললেন, তোমার ওই হেনরি লোকটা ছিল একের নম্বরের বুদ্ধু আর নার্ভাস, তাই এমনি বেঘরে প্রাণটা হারিয়েছে। আমি হচ্ছি একজন প্রেততত্ত্ববিদ। ওসব ভূত প্রেতের সঙ্গে যুঝবার ক্ষমতা আমার আছে। কিন্তু হিরেখানা রাখলে আজ হোক বা কাল হোক তোমার উপর কবরের অভিশাপ নেমে আসবেই। চিন্তিতভাবে কিরো বললেন, তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মিশরীয় প্রেতদের আমি থোড়াই পরোয়া করি। কিন্তু কাজটা তুমি মোটেই ভালো করছো না, কিরোর মন্তব্য করলেন। কয়দিন পরে মিস্টার ডেথ আবার এলেন কিরোর কাছে। হাসতে হাসতে বললেন, কই হে, তোমার মিশরীয় প্রেত তো আমার কোনো ক্ষতি করতে পারল না। কি, একটু শক্ত লোক আমি তো। মিশরীয় প্রেতপুরীর বাসিন্দারা বোধ হয় আমাকেই ভয় পেয়েছে। কিন্তু সময় তো যায়নি। কিরো মন্তব্য করলেন, মিশরীয় প্রেত বোধ হয় আর আমার নাগাল পাবে না। আমি আমেরিকায় যাচ্ছি জানো বোধ হয়। টাইটানিক নামে একখানা বিরাট জাহাজ কয়দিন বাদেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। আমি সেই জাহাজের একজন যাত্রী। আরও কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার ট্রেড বিদায় নিলেন। কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়ে রইলেন। হিরেখানা ত্যাগ না করলে ওই মিস্টার ট্রেডের উপর কবরের অভিশাপ যে নেমে আসবেই, এ সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহ ছিল না। মিস্টার ট্রেডের সঙ্গে কিরোর আর কোনো দিন দেখা হয়নি। একদিন পরেই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল। তারপর একটা সংবাদ সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল। বিশাল টাইটানিক জাহাজ আর তার সমস্ত যাত্রীর আর নাবিকসহ তলিয়ে গেল উত্তাল আটলান্টিক অতল তলে। অপয়া হিরেখানা মিস্টার ট্রেডের সলিল সমাধি হলো। এমনি করেই নেমে এলো কবরের অভিশাপ। এই খবর পেয়ে কিরো মন্তব্য করলেন, বিধিলিপি কে খণ্ডাতে পারে? বিধিলিপির খণ্ডানোর এখনো পর্যন্ত কারোর এত
ক্ষমতা হয়নি। আমি বৈশাখী বলছি, আমি খুব ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট দেখতে ও পড়তে আমার খুব ভালো লাগে। ভালো থাকো, সুস্থ থাকো।